নমস্কার, আপনারা দেখছেন বকবক আনলিমিটেড। আবারও আমরা হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। তাহলে আজকে কি নিয়ে বকবক করা যেতে পারে? আজ আর কি নিয়ে বকবক করা যায়? আজ দেবের উত্থান নিয়েই বকবক করি। দেব বর্তমানে বাংলা ছবির একটা ইন্ডাস্ট্রি। অতীতে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি বলা হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে সেই জায়গাটা কিন্তু একটু একটু করে দেব নিয়ে ফেলছে। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মতো এবং দেব দেবের মতো, দুজনেই কিন্তু বাংলার গর্ব। দেবের উত্থান বলতে গেলে মেন যে সময়টা, সেই সময়টাতে প্রসেনজিৎও কিন্তু সমান জনপ্রিয়। জিতও সেই সবে এন্ট্রি নিয়েছে, জিৎ তার থেকে আরেকটু আগে এন্ট্রি নিয়েছে। তারপর একটা ঘাটতি দেখা যাচ্ছিল যে সুপারস্টার আর তৈরি হবে কি না, সেই নিয়ে প্রায় দেখতাম পেপারে লেখালেখি হচ্ছে, বিভিন্ন পত্রিকাতে লেখালেখি হতো। তো ঠিক সেই সময়ই ওই ঘাটতিটা পূরণ করে দেব। একের পর এক সুপারহিট ছবি নিয়ে বাংলা ছবির মার্কেটকে পুরো একদম চাঙ্গা করতে থাকে। চ্যালেঞ্জ 2, পাগলু 2, একের পর এক সুপারহিট ছবি দেব তখন দিতেই চলেছে। বিভিন্ন ধারাতে তাকে আমরা দেখতে পেয়েছি। প্রথম দিকে তাকে রোমান্টিক অবতারে দেখেছি, তারপর তাকে অ্যাকশন অবতারে দেখতে পেলাম, তারপর কয়েকটি আর্ট ফিল্মে তাকে দেখতে পেলাম, তারপর অভিযানমূলক ছবিতে তাকে দেখতে পেলাম, আর এখন তো তাকে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে প্রায় 46খানা ছবি তিনি করে ফেলেছেন। তিনি অভিনেতা হিসেবেও যেমন সফল, তেমন প্রডিউসার হিসেবেও সফল। দেব বলতে আমরা আরেকটা যে বিষয় বুঝি সেটি হলো মার্কেটিং। তার প্রত্যেকটি সিনেমাতে মার্কেটিংয়ের একটা আলাদা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এবং প্রতি সিনেমাতেই বিভিন্ন রকমের মার্কেটিং তিনি করে থাকেন। যেমন ককপিট সিনেমায় আমরা দেখেছি কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার সময় একটি সঙ্গীত তিনি লঞ্চ করেছিলেন। তাছাড়াও আরও বিভিন্ন রকমভাবে মার্কেটিং আমরা দেখতে পাই। যেমন অ্যামাজন অভিযান সিনেমাতে দেখেছি একটি বৃহৎ আকারের পোস্টার, যেটি গিনিস ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল পর্যন্ত। সেরকম বিভিন্ন রকমভাবে মার্কেটিং আমরা তার সিনেমায় দেখতে পাই। মার্কেটিং আরও যে বিষয়গুলো বলতে হবে, যেমন বাঘা যতীন এবং কিসমিস, এই ছবিগুলো যখন রিলিজ হয়েছিল তখন সেই ছবির পোস্টার লাগিয়ে একটি মেট্রো রেল চালানো হয়েছিল। তারপর আমরা সেগুলোর বাস দেখতে পেয়েছি। তারপর খাদান ছবির কথা যদি বলি, গ্রাউন্ড লেভেলে কী পরিমাণ মার্কেটিং তিনি করেছিলেন তা দেখার মতো। সিঙ্গেল স্ক্রিনের মালিকদের সঙ্গে দেখা করা, তারপরে ছবিটি চলার সময়ও বিভিন্ন হল ভিজিট করা। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বাংলা ছবিতে যদি ভালোভাবে মার্কেটিং না করা হয় তাহলে কিন্তু বাংলা ছবি হারিয়ে যাবে। তো বাংলা ছবিকে বেশি করে বক্স অফিসে সফল করতে গেলে মার্কেটিং গুরুত্বপূর্ণ বিষয়। দেব কিন্তু মার্কেটিং করে বাংলা ছবির বাজারকে চাঙ্গা করে তুলেছে। বিষয়টা যেহেতু দেবের উত্থান, তাই একটু প্রথম দিকের ব্যাপারটা আলোচনা করা যাক। প্রথম দিকে যখন দেবের উত্থান হয়, ঠিক সেই সময়ে মেদিনীপুরের লোক হওয়ার জন্য দেবেরকে বলা হতো তিনি নাকি অভিনয় করতে পারেন না, আরও অনেক কিছুই বলা হতো। কিন্তু তা সত্ত্বেও চ্যালেঞ্জ 2, পাগলু 2, রোমিও, দুজনে, এরকম প্রায় প্রত্যেকটি সিনেমাই হিট হয় এবং সেই গানগুলো এখনও চলতে থাকে এবং সিনেমা হলে এগুলো দারুণ সাফল্যের মুখ দেখেছিল সেই সময়ে। এবং বক্স অফিস বলতে দেবের থেকে ভালো বক্স অফিস বাংলার কোনো শিল্পীরই হয়নি, বা কোনো আর্টিস্টেরই এরকম বক্স অফিস থাকেনি। দেবের 2-1টা ছবি বাদে বেশিরভাগ ছবি সুপারহিট এবং ব্লকবাস্টার। আমরা যদি বাংলার হাইয়েস্ট গ্রসিং মুভির দিকে তাকাই, টপ 10 ছবির তালিকায় কিন্তু দেবের ছবির সংখ্যাই বেশি ছিল। 2013 সালে বাংলা ছবিতে সবচেয়ে বেশি আয় করেছিল চাঁদের পাহাড়। 2017 সালে সবচেয়ে বেশি আয় করেছিল আমাজন অভিযান। এরপর কোভিড পরবর্তী সময়ে গোলন্দাজ এবং টনিক বক্স অফিসে দুর্দান্ত আয় করেছিল। এরপর প্রজাপতি, তারপর প্রধান, আর এই বছর খাদান তো সর্বকালের প্রত্যেকটা ছবির রেকর্ডকে ভেঙে দিয়েছে। এখন পর্যন্ত সর্বকালের সেরা বক্স অফিস এনেছে আমাজন অভিযান, প্রায় 50 কোটির মতো বক্স অফিস এনেছে। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে খাদান, আর তৃতীয় স্থানে চাঁদের পাহাড়। বাংলাতে সর্বোচ্চ আয় করা ছবিগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটেই অভিনেতা দেবের।
দেব আজকে এই যে জায়গাটা এসে পৌঁছেছে, এটার জন্য কিন্তু প্রথম দিকে অনেক পরিচালকের ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি, এবং সেই পরিচালকরা ওনাকে সুপারস্টার হিসাবে প্রজেক্ট করেছিলেন। যেমন রোমিও সিনেমায় লেডি কিলার রোমিও যে গানটি করা হয়েছে, তারপর পাগলু সিনেমায় বা পাগলু 2, এই ধরনের প্রত্যেকটা সিনেমাতেই, তারপর খোকাবাবু সিনেমাতে যেভাবে প্রজেক্ট করা হয়েছে তা কিন্তু দেখার মতো বিষয় ছিল, এবং এভাবেই কিন্তু দেব সুপারস্টারে পরিণত হয়। তখন ছোটবেলায় দেখতাম যে ঠাকুর ভাসানের সময় শুধু হিন্দি গান চালানো হচ্ছে, কিন্তু দেব আসার পর সেই চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। ঠাকুর ভাসানে তার চলচ্চিত্রের রিমিক্স গানগুলি চলতে থাকে। লে পাগলু ড্যান্স এই গানটা, তারপর লেডি কিলার রোমিও, তারপর কবে আইবে আমার পালারে, এই গানগুলো কিন্তু ভাসানে প্রচণ্ড পরিমাণে চলেছে। আজও আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠান পূজা পার্বণে তার গানও কিন্তু বেশি বেশি করে চালানো হয়। বর্তমানে কিশোরী গানটি, এটি ইউটিউবে 13 কোটি ভিউ ক্রস করেছে। এরকম তার বহু গান রয়েছে যা বলে শেষ করা যাবে না। সব ধরনের গানই তার ছবিতে রয়েছে। রোমান্টিক গান বলুন, স্যাড সং বলুন, রিমিক্স গান বলুন, তার ছবিতে গান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এমনকি তখনের ছবিগুলো কিছু রিমেক ছিল, আবার অরিজিনাল, এখন তিনি অরিজিনাল ছবি করছেন। কিন্তু রিমেক হলেও সেই ছবির গল্পগুলো কিন্তু খুব ভালো ছিল, আর সেই ছবিগুলোতে তাকে খুব ভালো মানিয়েছিল। তাকে যেভাবে পরিচালকরা প্রজেক্ট করেন, যে কোনো ছবিতেই কিন্তু তাকে খুব ভালো মানায়। সত্যি কথা বলতে তিনি একজন ভাগ্যবান অভিনেতাও বলতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো দেবের বিভিন্ন ধারা। ওনার সিনেমাকে মূলত আমি এখনও পর্যন্ত 4টি ধারাতে ভাগ করতে পারি। যেমন প্রথম দিকে উনি যখন আসেন তখন প্রধানত রোমান্টিক সিনেমাগুলোই চলতো, যেমন পরাণ যায় জ্বলিয়ারে, এই ধরনের সিনেমা, এবং রোমান্টিকের সাথে অ্যাকশন ব্যাপারটাও থাকতো। এটা ঠিক গেল প্রথম দিকে, এবং ঠিক মাঝখানটা এসে দেখলাম অভিযানমূলক ছবিতে ওনাকে দেখা গেল, যেমন আমাজন অভিযান, চাঁদের পাহাড়, এবং সেখানে তিনি দুর্দান্ত অভিনয় করলেন। তারপর আবার বর্তমান সময়ে এসে টনিক, এই ধরনের সিনেমা তো দেখাই গেল, এবং আরেকটা দিক সেটা হলো বাঘা যতীন, গোলন্দাজ, এই ধরনের সিনেমায় তিনি অভিনয় করলেন। তিনি এতটাই অসাধারণ অভিনয় করছেন যে দুটো মহান মানুষের চরিত্রে তাকে আমরা দেখতে পেলাম। গোলন্দাজ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যার হাত ধরেই কিন্তু ভারতবর্ষে ফুটবল খেলার সূচনা হয়েছিল, সেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে কিন্তু তাকে একদম পারফেক্ট মানিয়েছিল। এরপর বাঘা যতীনের চরিত্রেও কিন্তু দেবকে পারফেক্ট মানিয়েছে। আবার চলতি বছরে যে ছবিগুলো মুক্তি পেতে চলেছে, যেমন রঘু ডাকাত, রঘু ডাকাতের চরিত্রেও কিন্তু তাকে দারুণ মানিয়েছে। এখন এই ছবির যে বিভিন্ন লুক সামনে আসছে সেগুলোও কিন্তু অবাক করার মতো। আরেকটা ছবি যেটা রিলিজ হবে শুনছি, সেটি হলো ধূমকেতু, যেটা আজ থেকে 10 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল। সেখানে দেবের অসাধারণ অভিনয় লক্ষ্য করতে পারতাম আমরা, সেটা এই বছর হবে। একটা বৃদ্ধ চরিত্রের লুক কিন্তু বারবার দেখা যেত। সেই ছবি শেষ অংশে হয়তো তিনি বৃদ্ধ হবেন, এরকম একটা কিছু থাকবে। সেখানেও কিন্তু তার দুর্দান্ত অভিনয় দেখা যাবে। তার অভিনয়ের কথা বলতে গেলে প্রথমে বলতে হবে বুনোহাস ছবির কথা, তারপর টেক্কা ছবির কথা, চাঁদের পাহাড়, আমাজন অভিযান, সেগুলোতে দুর্দান্ত অভিনয় তো আমরা দেখেইছি। প্রধান ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। প্রজাপতি ছবিতে অসাধারণ অভিনয় করেছেন। টনিকেও অসাধারণ অভিনয় করেছেন। বাঘা যতীন, গোলন্দাজ, প্রায় প্রত্যেকটা ছবিতে। তবে উনি যতগুলো সিনেমা করেছেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমাজন অভিযান ও চাঁদের পাহাড়কেই এগিয়ে রাখবো। তার কারণ চাঁদের পাহাড় এবং আমাজন অভিযানে উনি যে পরিশ্রম করেছিলেন সেটা কিন্তু দেখার মতো ছিল। উনি এবং ওনার টিম এবং ওই সিনেমার টিম আফ্রিকার জঙ্গলে বা বিভিন্ন জায়গায় যেভাবে পরিশ্রম করেছিলেন, এটা কিন্তু আর কোনো সিনেমায় তেমন দেখা যায় না। সেটা ভারতের আর কোনো ইন্ডাস্ট্রিতে এরকম আমাজন অভিযান এবং চাঁদের পাহাড়ের মতো সিনেমা নেই। হয়তো এটা অনেক বাঙালি মানবেন না, কিন্তু তারা ভুল। তার কারণ হলো ওনারা কিন্তু অন্যান্য সিনেমাগুলো দেখার পরও এই সিনেমাগুলোর কৃতিত্ব দিতে নারাজ। বাঙালিদের এই স্বভাবটা ত্যাগ করা দরকার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দুটি সিনেমার এত কম বাজেটে এত ভালো সিনেমা ভারতের অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই। বাংলা ছবিতেও যে একদিন 20 কোটি 25 কোটি বাজেটে ছবি তৈরি হবে, সেটা কল্পনার বাইরে ছিল।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু সে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। চাঁদের পাহাড় এবং আমাজন অভিযান যেভাবে তৈরি করা হয়েছে তা কিন্তু সত্যিই প্রশংসা করার মতো। বিভিন্ন পত্রপত্রিকায়, টিভি চ্যানেলে হিন্দি ছবি এবং সাউথের বিভিন্ন ছবির শুটিং দৃশ্য নিয়ে লেখালেখি হয়, এমনকি প্রশংসা করা হয়, কিন্তু এই দুটো ছবির ক্ষেত্রে সেভাবে আমরা প্রশংসা লক্ষ্য করতে দেখিনি। বাঙালিদের এই স্বভাবগুলো কিন্তু ত্যাগ করা উচিত। চাঁদের পাহাড় অরিজিনাল সিংহের সাথে শুটিং করতে হয়েছে দেবকে। একটি সিংহ শঙ্করকে তাড়া করছে, এই যে দৃশ্যটি, যদি কোনো কারণে দেব হোঁচট খেয়ে পড়ে যেত তাহলে কিন্তু সিংহের শিকার হয়ে যেত। এই যে মৃত্যুকে হাতে নিয়ে কতটা পরিশ্রম করে সিনেমাটা করতে হয়েছে তার কথা তো কিন্তু কাউকে বলতে আমরা শুনি না। আমাজন অভিযানের কথা যদি বলি, আমাজন নদী, সেখানে পিরানোহা মাছ, তারপর কুমিরের বিভিন্ন ভয় রয়েছে। তারা একটা ঝর্ণাতে শুটিং করছিল, সেই ঝর্ণার সামনে যে নদীটা ছিল সেই নদীতে কিন্তু কুমিরে টিকটিক করছিল, সেই কুমির ভর্তি নদীতে কিন্তু হেঁটে তাদেরকে শুটিং করতে হয়েছিল। এরপর কাঠের বাঁধানো একটা জলের ওপর বাড়ি ছিল, সেই বাড়িতে শুটিং করার সময় তাদের কালঘাম ছুটে গিয়েছিল। এমন কিছু বিষাক্ত মশা ছিল যেগুলো কামড়ালে আপনি হয়তো সেটাকে চুলকালেন, রক্ত বেরিয়ে গেল। তারপর প্রচণ্ড স্যাঁতস্যাঁতে সেই এলাকা, সেই জলে পা রাখলে পায়ে ঘা হয়ে যেতে পারে। এরকম জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েও কিন্তু তারা সফলভাবে এই ছবি দুটো বানিয়েছেন। অনেকে আবার একটা জিনিস দেখি যে ভিএফএক্স এবং গ্রাফিক্সের পার্থক্য বোঝেন না, যে কারণে আমাজন অভিযান ছবির ভিএফএক্স নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকে বলেন যে এই ছবির ভিএফএক্স কিন্তু ভালো হয়নি, অথচ হলিউড রিপোর্টার বলে একটি হলিউডি পত্রিকা রয়েছে, সেখানে কিন্তু আমাজন অভিযানের ভিএফএক্স নিয়ে প্রশংসা করে লেখালেখি হয়েছে, অথচ বাঙালি সমাজ সেই ভিএফএক্সের প্রশ্ন তুলেছে। এটা কিন্তু লজ্জার বিষয়। তার বাজেট আর হলিউডের বাজেটের মধ্যে তফাৎ আছে, তাই তাদের সাথে তুলনা করে কখনোই এই ছবির ভিএফএক্সকে খারাপ বলা উচিত নয়। কারণ 20 কোটি বাজেটে এর থেকে ভালো ভিএফএক্স আশা করা সত্যিই কিন্তু দুষ্কর ব্যাপার। তার চেয়ে বড় কথা, আমরা বলে থাকি যে বাংলা সিনেমায় কেন 100 কোটি 200 কোটি লাভ হচ্ছে না। আবার উল্টো দিকে বলছি, কেউ যদি বাংলা সিনেমা দেখে তখন বলে তুই বাংলা সিনেমা দেখিস, সেগুলো আবার মানুষে দেখে। তাহলে যদি আমরা নিজেরাই এই কথা বলে থাকি, কি করে 100 কোটি টাকা পার হবে এই কটা সিনেমা হল নিয়ে? আমরা যদি নিজেরাই বাংলা ছবি না দেখি তাহলে 100 কোটি কী করে পৌঁছাবে? এখন আমরা সবে 20 কোটি, আমাজন অভিযান তো 50 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আজকে তো অনেক ছবিই 100 কোটি 200 কোটির কাছাকাছি পৌঁছে যেত। কাদের জন্য পৌঁছায়নি? আমাদের এই বাঙালি দর্শকদের জন্য। তারা যদি সেই সিনেমাগুলোকে বাহবা জানাতো, সেই সিনেমাগুলোকে সাপোর্ট করতো, তাহলে কিন্তু এরকম ছবি আরও হাজারটা তৈরি হতো। যদিও বর্তমান বছরে অনেক বিগ বাজেটের ছবি আসছে, সেগুলো বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে বদলে দেবে সেটা আমরা জানি, কিন্তু বাঙালি দর্শককে বেশি করে এই ছবিগুলো সাপোর্ট করতে হবে, তাহলেই কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। বাংলাতে ভালো ছবি বেরোচ্ছে, বক্স অফিস হয়তো একটু কম আসছে, কিন্তু তাদের মতোই সাউথ বা বলিউডের যে ছবিগুলো আসছে তাদের থেকেও কিন্তু ভালো ছবি আমাদের আসছে, কিন্তু মার্কেটিংয়ের অভাব। গ্রামাঞ্চলে সেই ছবিগুলো পৌঁছাতে পারছে না, গ্রাউন্ড লেভেলে পৌঁছাতে পারছে না, হল মালিকরা সেই ছবিগুলোকে নিয়ে প্রমোশন করছে না, যে কারণে বাংলা ছবি পিছিয়ে পড়ছে। কিন্তু খাদান আসার পর সেই চিত্রটা বদলে দিল। তবে বাংলা সিনেমার ঘাটতি এটা কিন্তু পূরণ করেছে দেবই। এখানেই দেবের সাফল্য। এই সাফল্যকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। দেব যদি আজকে না থাকতো তাহলে কিন্তু খাদান, চাঁদের পাহাড়, আমাজন অভিযানের মতো ছবি হয়তো আমরা উপহার পেতাম না। যারা দেবকে নিয়ে এখনও সমালোচনা করেন তাদেরকে বলবো সমালোচনা করবেন না, কারণ দেব আপনার বাড়িরই ছেলে। আপনিও পশ্চিমবঙ্গের মানুষ, আমরাও পশ্চিমবঙ্গের মানুষ, দেবও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ। বাড়ির একটা ছেলে কষ্ট করে এই জায়গাতে এসেছে, তার যদি দুটো প্রশংসা করেন কি এমন ক্ষতি হয়ে যাবে, এটাই আমরা বহু মানুষকে বোঝাতে পারি না। যারা বাংলা ছবি ভালোবাসেন, বাংলা ছবির খোঁজ খবর রাখতে ভালোবাসেন, তাদেরকে বলবো দেবের ছবি বেশি করে দেখুন, তার কাজগুলোকে সাপোর্ট করুন, পাশাপাশি প্রত্যেকটি বাংলা ছবি দেখতে থাকুন। এরকম আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য আজই সাবস্ক্রাইব করুন
বকবক আনলিমিটেড। যারা দেবকে ভালোবাসেন, দেবের ছবি দেখতে ভালোবাসেন, বিশেষ করে দেব ভক্তদের বলছি, এই ভিডিওটি কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করুন।